আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ইজি পাঠশালার পক্ষ থেকে আপনাদেরকে আজকের সেশনে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সোহাগ। আমরা আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণের ব্যঞ্জন ধ্বনি বা বর্ণ যে আছে এর দ্বিতীয় পর্বটি। আমরা একটু খেয়াল করব, প্রথম পর্বের ক্লাসটা যদি আমরা কেউ করে না থাকি তাহলে অবশ্যই আমাদের প্রথম দায়িত্ব হবে প্রথম পর্বটা দেখা, এরপরে দ্বিতীয় পর্বের এই ক্লাসটায় যুক্ত হওয়া। আসুন আমরা একটু খেয়াল করি আমরা এখানে কি কি উল্লেখ করেছি। আমরা উল্লেখ করেছি এখানে বর্গীয় ব্যঞ্জনগুলো যে আছে এর বাহিরে অবর্গীয় ব্যঞ্জনগুলো যে আছে এইগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। এখন একটু খেয়াল করতে হবে, বর্গীয় ব্যঞ্জনগুলোর এ টু জেড আমরা আলোচনা কিন্তু শেষ করেছি। তার মানে অবর্গীয় ব্যঞ্জনগুলোর মধ্যে আমরা প্রথমে যেটা পাই সেটা হচ্ছে পার্শ্বিক ব্যঞ্জন। অর্থাৎ পার্শ্বিক ব্যঞ্জন হচ্ছে এমন ব্যঞ্জন যেই ব্যঞ্জন উচ্চারণের সময় বাতাস জিহ্বার দুই পার্শ্ব দিয়ে বের হয়ে যায়। আপনি চাইলে একটু ধীরে ল উচ্চারণ করে দেখতে পারেন যে বাতাসের চাপটা দুই পার্শ্ব জিহ্বার দুই পার্শ্ব দিয়ে হালকা করে বের হয়ে যায়। তাই এই যে ল যে আছে লকে আমরা বলি হচ্ছে পার্শ্বিক ধ্বনি। আর এই পার্শ্বিক ধ্বনি যে আছে এর লিখিত রূপকে আমরা কি বলি? পার্শ্বিক বর্ণ। এবার একটা বিষয় খেয়াল করুন, এখানে আছে কম্পনজাত ধ্বনি। কম্পনজাত ধ্বনি হচ্ছে এমন ধ্বনি বা বর্ণ যেই ধ্বনি বা বর্ণ উচ্চারণের সময়, একটু মনে রাখতে হবে, উচ্চারণের সময় আমাদের জিহ্বার আগা বা জিহ্বার আগা কেঁপে ওঠে। আপনি বলুন র, র বললেই দেখবেন যে জিহ্বার আগা দুই তিনবার একটা বাড়ি দিয়েছে, কম্পন সৃষ্টি করেছে। এই জন্য রকে আমরা কি বলি? কম্পনজাত ধ্বনি। এরপর আরেকটা আছে হচ্ছে তারণজাত ধ্বনি। তারণজাত ধ্বনি কি? র বলার সময় আমাদের জিহ্বার আগাটা যেই পরিমাণ কাঁপে, তারণজাত ধ্বনি উচ্চারণ করার সময় তার চেয়ে বেশি পরিমাণ কাঁপে। সেই সমস্ত ধ্বনিগুলোকে আমরা এটাকে বলি তাড়না। এটাকে আমরা কি বলি? তাড়না। আর ওই সমস্ত ধ্বনিগুলো উচ্চারণ করলে আমরা যে তাড়না সৃষ্টি হয়, তাই এই ধ্বনিগুলোকে আমরা কি বলি? তারণজাত ধ্বনি। আপনি উচ্চারণ করে দেখুন, ডয় বিন্দু র, র, র। এই রটা যে উচ্চারণ করবো যে এটা এই রয়ের তুলনায় একটু বেশি কম্পন সৃষ্টি করে আমরা এটা উচ্চারণ করতে পারি। একটু শেখার সুবিধার্থে আপনাদেরকে বলতে পারি যে আপনার জিহ্বাটা যে আছে জিহ্বার উল্টা পৃষ্ঠা আপনি উপরের তালুতে লাগিয়ে তারপরে উচ্চারণ করতে পারেন র, র, র। এখানে র এবং র এর মাঝামাঝি এটার উচ্চারণটা, আর এটার উচ্চারণটা যে আছে এটার উচ্চারণটাও সেম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর আরেকটা হচ্ছে শীষ। এখানে একটা বড় ধরনের ঝামেলা আছে। শীষ ধ্বনি কয়টি, শীষ বর্ণ কয়টি, একটু খেয়াল করতে হবে। শীষ ধ্বনি দুইটি, অর্থাৎ এই একটা স, এই একটা স। উচ্চারণগতভাবে এই স এবং এই স দুটা একই রকম উচ্চারণ, কিন্তু এটার উচ্চারণটা দন্ত স, এটার উচ্চারণটা স এবং স এর মাঝামাঝি হয়। এই জন্য এটা দ্বারা আমরা অনেক সময় স এর কাজও করতে পারি, যেমন সালাম, সালাম এইটা উচ্চারণ করতে পারি, আবার তালব্য স এটা উচ্চারণ করতে পারি। উষ্ম ধ্বনি এবং উষ্ম ব্যঞ্জন নিয়ে একই রকম একটা প্রবলেম রয়ে গেছে। আমরা সাধারণত শীষ ধ্বনি কাকে বলি? যে সমস্ত ধ্বনিগুলো উচ্চারণের সময় স স অথবা শীষের মতো আওয়াজ হয়, স স স, এগুলোকে আমরা শীষ ধ্বনি বলি। উষ্ম ধ্বনি বলি যে সমস্ত ধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাস মুখ বিভর যেটা আছে, উষ্ণ বাতাসের ব্যাপক চাপ সৃষ্টি হয়, সেই সমস্ত ধ্বনিগুলোকে আমরা কি বলি? উষ্ম ধ্বনি। এখন একটু খেয়াল করতে হবে, এই উষ্ম ধ্বনি যদি পরীক্ষায় আসে তাহলে সেটা আনসার কয়টা হবে? তিনটি। কারণ লিখিত রূপে স যে আছে, স্বর রূপ আছে কয়টা? তিনটা, আর এই একটা হ, তাহলে মোট কটা হলো? লিখিত রূপ মানে হচ্ছে উষ্ম ব্যঞ্জন বর্ণ কয়টি? উষ্ম ব্যঞ্জন বর্ণ হচ্ছে চারটি। আর উষ্ম ব্যঞ্জন ধ্বনি যদি আসে তাহলে সেক্ষেত্রে আনসার কয়টি হয় বলুন তো? তিনটি। আশা করি বিষয়টা ঝামেলাটা সমাধান হয়েছে। এরপর আরেকটা আছে হচ্ছে পরাশ্রয়ী ব্যঞ্জন। পরাশ্রয়ী ব্যঞ্জন কয়টি? যে সমস্ত ব্যঞ্জনগুলো পরের আশ্রয় নিয়ে, অর্থাৎ অন্য ব্যঞ্জনের আশ্রয়ে ব্যবহৃত হয় সেগুলোকে আমরা বলি কি? পরাশ্রয়ী ব্যঞ্জন। এই পরাশ্রয়ী ব্যঞ্জন অনুস্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। বাকি আছে কি? অন্তস্থ ব্যঞ্জন। অন্ত শব্দের অর্থ হচ্ছে এখানে ভিতরে, অর্থাৎ বর্গীয় ব্যঞ্জন এবং শীষ ব্যঞ্জন এর ভিতরে যে ব্যঞ্জনগুলো অবস্থান করে সেগুলোকে আমরা কি বলে থাকি? অন্তস্থ ব্যঞ্জন বলে থাকি। কয়টি? জ, ব, র, ল, মোট কয়টি? চারটি। এরপর আছে অযোগবহ বর্ণ। অযোগবহ বর্ণ হচ্ছে সংস্কৃত ব্যাকরণ মতে বাংলা ব্যাকরণে এটা ব্যবহৃত হয়ে থাকে। সেটা কি কি বলুন তো? অনুস্বর আর বিসর্গ। কারণ হচ্ছে এই দুটো ব্যঞ্জনকে না ধরা যায় স্বর ব্যঞ্জন হিসেবে, না ব্যঞ্জন বর্ণ হিসেবে। তো স্বর এবং ব্যঞ্জন কারোর সাথে সম্পৃক্ত না থাকার কারণে এই ব্যঞ্জনটাকে আমরা সাধারণত কি বলে থাকি? অযোগবহ ব্যঞ্জন বলে থাকি।
এরপরে আপনাকে মনে রাখতে হবে যে এই যে ব্যঞ্জন ধ্বনিগুলো যে আছে এগুলোর আলোচনা থেকে বিভিন্ন সময় পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আশা করি এই দুটো ক্লাস যারা মনোযোগ দিয়ে দেখেছেন তারা ব্যঞ্জন ধ্বনি সংক্রান্ত এই সমস্যার সমাধান করতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ইজি পাঠশালার পক্ষ থেকে আপনাদেরকে আমাদের বাকি সাবজেক্টের বাকি ক্লাসগুলো দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।